সালাউদ্দিন সাদি সিরোপন স্কুলে সকলকে স্বাগত জানাচ্ছি। থাম্বনেল দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সেকেন্ড ইয়ারের অ্যাডভান্স রিডিং রাইটিং এর কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে মূলত কথা বলবো আমরা। সাধারণত আমরা জানি এই পরীক্ষাটির জন্য 4 ঘন্টা সময় বরাদ্দ থাকে এবং এর নম্বর থাকে 80 এবং এই 80 নম্বরকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। 3 ভাগের মধ্যে একটি হচ্ছে পার্ট এ, আরেকটি হচ্ছে পার্ট বি, আরেকটি হচ্ছে পার্ট সি। পার্ট এ এর জন্য মার্কস থাকে 10, পার্ট বি এর জন্য মার্কস 20 এবং পার্ট সি এর জন্য মার্কস 50। আজকে মূলত আমরা পার্ট এ নিয়ে কথা বলবো, যেটির জন্য 10 নম্বর বরাদ্দ আছে এবং এই 10 নম্বরের জন্য আমাদের 10টি প্রশ্ন অ্যান্সার করতে হবে। রিডিং পার্ট থেকে 5টি এবং রাইটিং পার্ট থেকে 5টি। সেটি আমরা মূলত আলোচনা করব, কিভাবে অ্যান্সার করব, কী ধরনের প্রশ্নগুলো হবে সেখানে। যেটি বলছিলাম যে আমরা রিডিং পার্ট 1 অর্থাৎ এই যে পার্ট এর একটি হচ্ছে রিডিং পার্ট 1 আর একটি হচ্ছে রাইটিং পার্ট 1। রিডিং পার্ট 1 এর জন্য 5 নম্বর বরাদ্দ আছে আমাদের এবং সেটির জন্য চমৎকার একটা প্যাসেজ দেয়া থাকবে, তার আন্ডারে 5টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে বরাদ্দ থাকবে। যেমন আমি যদি একটু প্রশ্নটার দিকে তাকাই, 1 নম্বরে একটি প্রশ্ন দেয়া আছে, এ নম্বরে প্রশ্ন দেয়া আছে আইডেন্টিফাই দ্য স্ট্রাকচারাল নেম অফ ফলোয়িং। অর্থাৎ এখানে একটা সেন্টেন্স তুলে দেওয়া হয়েছে পুরো প্যাসেজ থেকে, সেটির স্ট্রাকচারাল নেম কি, অর্থাৎ কোন স্ট্রাকচারে সেন্টেন্সটা লেখা হয়েছে সেটিকে আমাকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে। আমি যদি সেন্টেন্সটি পড়ি, এটির জন্য আসলে প্যাসেজ পড়ার কোনো দরকার নেই। ইন ইংল্যান্ড ইট লেড, একটি সাবজেক্ট একটি ভার্ব আছে। লেড দ্য রাইটার্স, এটি পরিচালিত করেছিল লেখকদের টু ক্লাসিক্যাল লার্নিং, পরিচালিত অথবা উৎসাহিত করেছিল ক্লাসিক্যাল লার্নিংয়ের ক্ষেত্রে উৎসাহিত করেছিল এটি কি এই রেনেসাস। আমাদের প্যাসেজে হচ্ছে রেনেসাসের কথা বলা আছে। দ্যাট লিবারেটেড, যেটি তাদেরকে স্বাধীন করেছিল। দ্যাট লিবারেটেড দ্যাম ফ্রম রিলিজিয়াস কন্ট্রোল, অর্থাৎ ধর্মীয় নিয়ন্ত্রণ থেকে তাদেরকে স্বাধীন করেছিল। এই যে দ্যাটের নাম আছে একটা, এটিকে আমরা জানি রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউন থাকলে সেই সেন্টেন্সটা কি হয়ে যায়, কমপ্লেক্স হয়ে যায়। তো এখানে আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্সটা লিখে দেই শুধু অ্যান্সারে, এই কমপ্লেক্স সেন্টেন্সটা লিখে দিলেই কি হয়ে যাবে, অ্যান্সারটি হয়ে যাবে। তারপরের প্রশ্ন যদি যাই, হোয়াট ইজ দ্য মিনিং অফ রেনেসাস ইন ইংলিশ, অর্থাৎ ইংলিশে রেনেসাসের মিনিংটা কি। প্যাসেজে আমরা পেয়ে যাব, সেটি একটা সুন্দর প্যাসেজ থাকবে, সেই প্যাসেজটা পড়ে আমাদের 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্যাসেজে আমরা যদি একটু পড়ি, সেখানে বলা আছে The French word Renaissance has originated from the Latin word Renaissance, অর্থাৎ ল্যাটিন ওয়ার্ড রেনিসি থেকে মূলত রেনেসাস ফ্রেঞ্চ ওয়ার্ডটির উৎপত্তি হয়েছে, হুইচ মিনস, যেটি বোঝায় টু বি বর্ন এগেইন, পুনর্জন্ম যেটিকে বোঝায়। তাহলে এই যে ল্যাটিন মিনিং সেটি হচ্ছে পুনর্জন্ম। আর ইন ইংলিশ বলা হয়েছে, ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমার কাছে জানতে চাওয়া হয়েছে ইন ইংলিশ কি মিনিং এটার। ইন ইংলিশ বলা হয়েছে দ্য রেনেসাস মিনস দ্য রিবার্থ অর রিভাইভাল অফ দ্য অ্যানশিয়েন্ট গ্রিক অ্যান্ড রোমান লার্নিং আর্ট অ্যান্ড কালচার। এটি হচ্ছে আমাদের ইংলিশ মিনিং, এখান থেকে একদম এখান পর্যন্ত এটি লিখে দেব আমরা। এখান থেকে লেখাটা শুরু করব, দ্য মিনিং অফ দ্য রেনেসাস ইন ইংলিশ। যেহেতু ইজ দিয়ে প্রশ্ন আছে, তাহলে ইজটা আমরা এখানে দিয়ে শুরু করব, ইজ, এই যে এখান থেকে দা, বাকিটুকু লিখে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এরকমের 5টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এখানে অবশ্যই একটু ব্যাপার বলে রাখি যে এখানে একেবারে ট্রেডিশনাল যে প্রশ্ন সেটির মতো না। যেমন দেখলে তো একটাতে বলা আছে স্ট্রাকচারাল নেম, আরেকটাতে বলা আছে মিনিং, আবার এরকমের থাকতে পারে সিতে থাকতে পারে এমসিকিউ, আবার ডিতে থাকতে পারে ট্রু ফলস, ইতে থাকতে পারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আবার এফতে থাকতে পারে চেঞ্জিং ওয়ার্ড। সো এরকমের প্রশ্ন থাকতে পারে। চেঞ্জিং ওয়ার্ডটা কী রকমের, চেঞ্জিং ওয়ার্ড হচ্ছে যেমন অ্যাডজেক্টিভ দেওয়া থাকতে পারে, সেটির অ্যাডভার্ব কী সেটি জানতে চাওয়া হতে পারে। আবার একটি ভার্ব দেওয়া আছে, সেই ভার্বের অ্যাডজেক্টিভ ফর্ম যদি থাকে সেটি কী রকমের সেটি জানতে চাওয়া হতে পারে। ভেরি সহজ। এবার আমরা যদি পার্ট এ এর রাইটিং পার্টে যাই, সেগুলোর প্রশ্ন কী রকমের হয় সেটি একটু দেখে নেব। তাহলে পার্ট এ এর রাইটিং পার্টটা কী রকমের সেটির চেহারাটা একটু দেখে নেব। এখানে এই যে স্পষ্টতই বলা আছে যে অ্যান্সার এনি 5 অফ দ্য কোয়েশ্চেন, অর্থাৎ এখানে 6টা প্রশ্ন দেয়া আছে, 1 2 3 4 5 6 7টা প্রশ্ন দেয়া থাকে কখনো কখনো, বাট অ্যান্সার করতে হবে আমাদের যে কোনো 5টা, প্রতিটির জন্য 1 নম্বর করে বরাদ্দ থাকবে এবং অবশ্যই সেটি শর্ট অ্যান্সার কোয়েশ্চেন। এখানে মূলত আমরা যেটি দেখি যে আমাদের রাইটিং পার্টের যেই লেখাগুলো লিখতে হয়,
ওই রাইটিংয়ের যে থিওরিগুলো আছে সেগুলো নিয়ে মূলত আমাদেরকে এই অ্যান্সারগুলো করতে হয়। যেমন ধরেন প্যারাগ্রাফের বিভিন্ন পার্ট আছে, সেগুলো নিয়ে আলোচনা করা হয়। প্যারাগ্রাফ রিলেটেড যেই থিওরিগুলো আছে সেগুলো নিয়ে এখানে প্রশ্ন করা হয়। তারপরে যেমন রাইটিংয়ে আমাদের কমন এই যে পাংচুয়েশন মার্কস আছে, অর্থাৎ বিরাম চিহ্ন যেগুলোকে বাংলায় বলি, সেটি নিয়ে কী রকমের। তারপরে ক্লাসিফিকেশনে যে এসে আছে, আমরা এসে লিখি, সেটি নিয়ে এখানে প্রশ্ন হয়। রিজিউম আছে এখানে, রিজুম আছে, সেটি নিয়ে এখানে প্রশ্ন হয়। নোটিশ লিখি আমরা, সেটি নিয়ে প্রশ্ন হয়। এমবার্গো ডেট মূলত প্রেস রিলিজের সাথে জড়িত, সেটিও, এবং যেটি দেখা যাচ্ছে না ফুটনোট, সেটিও কিন্তু আমাদের রাইটিংয়ের সাথে জড়িত। এই রাইটিংয়ের সাথে জড়িত যে অংশগুলো, যে থিওরিগুলো, সেগুলোর উপরে এখানে ছোট ছোট প্রশ্ন হয় এবং সেগুলোতে অ্যান্সার করলে 5-এ 5 পাওয়া খুবই সহজ। আমরা একেবারে বাছাই করে প্রায় 50 থেকে 55টা এই ছোট প্রশ্ন আমরা শিখে নেব পরে। আজকে যেহেতু কোয়েশ্চেন প্যাটার্ন, শুধু কোয়েশ্চেন প্যাটার্নটাই দেখছি। 1 নম্বরের প্রশ্ন দেওয়া আছে, হোয়াট আর দ্য মেইন পার্টস অফ এ প্যারাগ্রাফ। ভেরি সিম্পল, আমরা প্রশ্ন লেখা শুরু করবো হচ্ছে এখান থেকে, তাই না? দ্য মেইন পার্ট অফ এ প্যারাগ্রাফ, আমরা যদি এখানেই লিখি অ্যান্সারটা এরকমের হবে। তাহলে দ্য পার্টস অফ আ প্যারাগ্রাফ, এই যে এখানে আর আছে, সো আমাকে আর লিখতে হবে কারণ একাধিক পার্ট হবে। আর 3টা পার্ট আছে সাধারণত, সো 3টা পার্ট আমরা এখানে লিখে দেব। টানা না লিখে একটু, যেহেতু আমি এখানে জায়গা নেই জন্য লিখছি, বাট খাতার মধ্যে আমরা 1 2 3 করে লিখব। 1 2 3, ঠিক আছে? আর দিয়ে এভাবে কোলন দিয়ে আমরা লিখব। তাহলে 1-এ হচ্ছে টপিক সেন্টেন্স, 2-এ হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স অথবা ডেভেলপমেন্ট, যেটাই বলি, এখানে সেন্টেন্সেস, একাধিক সেন্টেন্স হবে, এবং 3-এ হচ্ছে সেন্টেন্স। সো এভাবে লিখে দিলে কি হয়ে যাবে, আমাদের অ্যান্সারগুলো ওকে হয়ে যাবে। নিচে যদি আমি এরপরে আসি, দ্য রাইট দ্য নেম অফ 5 মোস্ট কমন পাংচুয়েশন মার্ক, চাইলে লিখতে পারি আমরা 5টি, এবং অবশ্যই পাংচুয়েশন মার্কটা লিখে, যেমন আমরা যদি এইটাকে লিখি, এটা কি, এটাকে আমরা বলি ফুল স্টপ, অথবা এটার আরেকটা নাম আছে, ব্রেকেটে আমরা লিখে দেব পিরিয়ড। আবার যদি আমরা এরকমই লিখি তাহলে সেটা হয়ে যাবে কমা। সো এভাবে আমাদের লিখে দিলে কিন্তু অ্যান্সারগুলো হয়ে যায়। তারপরে হচ্ছে রিজিউম কথা বলা হচ্ছে। রিজিউম অর্থাৎ আমরা সাধারণত চাকরি বাকরির জন্য বিভিন্ন জায়গায় আমরা রিজিউম দিয়ে থাকি, তো এটাকে বলা হয় একটা ব্রিফ ডকুমেন্ট। এই রিজিউমটা হচ্ছে বেসিক্যালি একটা ডকুমেন্ট যেটা ক্রিয়েটেড অ্যান্ড ইউজড বাই আ পারসন, একজন মানুষ যেটা ক্রিয়েট করে এবং ইউজড করে টু প্রেজেন্ট হিজ অর হার ব্যাকগ্রাউন্ড, স্কিল অ্যান্ড অ্যাকমপ্লিশমেন্ট। সো ওইটা যদি আমরা লিখে দিই তাহলেই কি হয়ে যাবে, রিজিউমের ডেফিনেশন হবে। তাহলে রিজিউমটা কি, রিজিউমটা হচ্ছে বেসিক্যালি একটা ডকুমেন্ট যেটা প্রেজেন্ট করে কি, ক্রিয়েটেড বাই এ পারসন, একজন পারসন দ্বারা ক্রিয়েট করা হয়। এটি আমরা ডিটেল আলোচনা করব, পরে লিখবো, এই জন্য আজকে লিখছি না, যেহেতু প্রশ্ন নিয়ে শুধু আলোচনা। তারপর হচ্ছে হোয়াট ইজ পারপাস অফ নোটিস। নোটিসের আসলে পারপাস, নোটিসের পারপাস হচ্ছে আমাকে টার্গেট পিপলকে জানানো। যেমন আমি যদি ডিপার্টমেন্টের কোনো নোটিস দেই তাহলে আমার স্টুডেন্টকে জানানো হচ্ছে মূলত প্রধান লক্ষ্য, তো সেটাই আমরা লিখব। তারপরে এটা একটু ইম্পর্টেন্ট জিনিস, যেটা তোমরা আসলে এর আগে দেখো নাই, এটা হচ্ছে, এটা একটু আমি লিখে দেব, এমবার্গো ডেট। এমবার্গো ডেট মানে কি, এমবার্গো ডেটের আমি যদি বাংলায় বুঝাই বলি, সেটা হচ্ছে এরকম যে এমন একটা ডেট, যে ডেটে আমি প্রেস রিলিজটা পাবলিশ করার জন্য যার কাছে জমা দিয়েছি তাকে আমরা বলবো, অর্থাৎ পত্রিকা সম্পাদককে বলবো যে আপনি আগামী মাসের 20 তারিখের আগে এটা পাবলিশ করবেন না, অর্থাৎ আগামী মাসের 20 তারিখে পাবলিশ করবেন ফর পাবলিক। এই যে একটা ডেট, 20 তারিখের আগে এটা পাবলিক হবে না, এটাকে বলা হয় এমবার্গো ডেট। এটা একটু আমি লিখে দিই, যেটি বলছিলাম। তাহলে এই যে ভার্বের পর থেকে লিখতে শুরু করব। এমবার্গো ডেট ইজ এমবার্গো ডেট হচ্ছে এমন একটা ডেট অন হুইচ, যখন, অর্থাৎ যেই তারিখে আ ওয়ার্ক উইল বি মেড পাবলিকলি অ্যাভেইলেবল। আরেকটা জিনিস আছে এখানে নিচে, এটি আমরা প্রচুর ব্যবহার করি, সেটি হচ্ছে হোয়াট আর ফুটনোটস। ফুটনোটস কি, আমরা প্রচুর ফুটনোটস ব্যবহার করি না? যেমন এই যে একদম প্রিন্টেড খাতার নিচে একটা নোট লিখে দেয়, ফুটনোটস লিখে দেয়। তো আমরা লিখি, কিন্তু আসলে ফুটনোটসের অ্যাকচুয়াল ডেফিনেশনটি কি সেটা আমরা জানি না। এটাও যেহেতু একেবারে নতুন, এটারও আমি লিখে দিচ্ছি অ্যান্সারটা। ফুটনোট ইজ আ নোট, এমন একটা নোট অফ রেফারেন্স, এক্সপ্লেনেশন or command usually placed below the text on a printed page. Very important, যে প্রিন্টেড পেজের নিচে, যেমন আমি এটা যদি একটা প্রিন্টেড পেজ হয় তাহলে যে নিচে কি করব, আমি
সাধারণত আমরা কি করে থাকি, ফুটনোটটা লিখে থাকি। তো এটাই হচ্ছে ফুটনোট। ফুটনোট ইজ এ নোট অফ রেফারেন্স, অর্থাৎ উপরে আমি যা লিখলাম সেটির কোনো রেফারেন্স অথবা কোনো এক্সপ্লেনেশন যেটার ব্যাখ্যা করা দরকার, সেটি আমরা নিচে উপরে এমন একটা শব্দ ব্যবহার করেছি যেটি আসলে ব্যাখ্যা করা দরকার, না হয় বুঝবে না, তাহলে নিচে আমরা একটা এক্সপ্লেনেশন দেবো, অথবা উপরের কোনো বিষয় যদি নিচে মন্তব্য দিতে চাই। তো এই টোটাল ব্যাপারটাকে আমরা ফুটনোট বলি, এবং এটা প্রিন্টেড পেজ, অবশ্যই প্রিন্টেড প্রিন্টেড পেজের সর্বনিচে লিখতে হয়, এবং যেটা লেখা হয়, যেগুলো লেখা হয়, একটা লেখা হয় বা একাধিক লেখা হয়, সেগুলোকে ফুটনোটস বলা হয়, একটাকে ফুটনোট বলা হয়। এই ছিল আজকের মতো। নেক্সট ক্লাসে আমরা পার্ট বি নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ।